সমীর বাবু তার 5 মেয়ে রত্না, রিয়া, কমলা, সুদর্শনা এবং প্রিয়দর্শিনীকে নিয়ে বাস করে। তারা 5 বোন দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, ফলে তাদের অহংকারও কম ছিল না। যতই দিন যেতে থাকে 5 বোনের সৌন্দর্যের পরিমাণ আরো অনেক গুণে বেড়ে যায়। তাই তাদের বাবা মেয়েদের বিয়ে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তা করতে শুরু করে। কারণ এত সুন্দরী 5 মেয়েকে যদি আইবুড়ো অবস্থায় বাড়িতে রেখে দেওয়া হয়, তাহলে মেয়েরা যদি কোনো খারাপ ছেলেদের সঙ্গে পালিয়ে যায়, তখন সমীর বাবুর ভীষণ বদনাম হবে। এই ভাবনা চিন্তা করেই সমীর বাবু নিজের 5 মেয়ের জন্য ভালো পরিবারের সম্বন্ধ খুঁজতে শুরু করে। একদিন, এখন তোরা 5 জনেই বড় হয়ে গেছিস, তাই তোদের বিয়ে দিয়ে আমি এবার শান্তি পেতে চাই। তা না হলে আমার এখন বয়স হয়ে যাচ্ছে, তাই আমার যদি কিছু একটা হয়ে যায় তখন তোদের 5 জনকে কে দেখবে শুনি? হ্যাঁ বাবা, তুমি ঠিক কথাই বলেছো। সত্যি আমাদের এবার বিয়েটা করে নেওয়া দরকার। আর আমি নিজের বিয়ের জন্য পাত্র ঠিক করে ফেলেছি। রাজ নামে একটা ছেলে আমাদের কলেজেই পড়ে, ও অনেক বড়লোকের ছেলে, তাই আমি ওকেই বিয়ে করব বাবা। সে কি দিদি, তুই নিজের জন্য পাত্র খুঁজে নিয়েছিস আর আমাদের 4 বোনকে একবারও জানাসনি? অন্তত একদিন হবু জামাইবাবুর সঙ্গে দেখা করাতে পারতিস, তাহলে না হয় বুঝতাম যে তুই আমাদের ভালোবাসিস। আরে তুই বুঝতে পারছিস না, রত্নাদি বরাবরই আমাদের 4 বোনকে অনেক হিংসা করে, কারণ আমরা ওর থেকে বেশি সুন্দর। তাই ওর পছন্দ করা ছেলে যদি ভুল করে আমাদেরকে পছন্দ করে নেয়, সেই কারণেই তো দিদি আমাদের সঙ্গে ছেলেটার দেখা করায়নি। এভাবেই কিছুক্ষণের মধ্যে 5 বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সমীর বাবু চাইলেও এই ঝামেলা সামলাতে পারে না। আমার বইয়ে গেছে তোদের সঙ্গে দেখা করাতে, কারণ তোরা যা হ্যাংলা। আমার বড়লোক বয়ফ্রেন্ড দেখে তোরা যদি এই খাবো সেই খাবো শুরু করিস, সেই কারণে তোদের সামনে আমি রাজকে নিয়ে আসিনি। একেবারে বিয়ের দিনই তোরা রাজকে দেখবি। আর শোন কমলা, তোদেরকে দেখে আমার জ্বলতে বইয়েই গেছে। দেখেছো বাপি, আমাদেরকে হ্যাংলা বললো, আর তুমি তোমার বড় মেয়ের কথা শুনে কোনো প্রতিবাদও করলে না। বাহ! আচ্ছা ঠিক আছে, তোরা এবার থাম। রত্না, তুই যখন তোর পছন্দের ছেলেকে বেছে নিয়েছিস, তখন একবার অন্তত রাজকে আমাদের সাথে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে আয়। আমিও দেখি আমার বড় মেয়ের পছন্দ কেমন। বাবার কথা শুনে রত্না খুবই খুশি হয়, কিন্তু তার 4 বোনের মনে খুবই জ্বলন ধরে। কারণ 4 বোন নিজের বড় বোনের থেকে কিছু কম সুন্দরী নয়। তবুও রত্না বিয়ে করার জন্য আগে ছেলে পেয়ে যাওয়ায় আর বাকি 4 বোন এখনো পর্যন্ত ছেলে জোগাড় করতে না পারায় তাদের মনে খুবই হিংসার সৃষ্টি হয়। এর ফলে পরের মুহূর্তেই রত্না সবকিছুকে উপেক্ষা করে সেদিনই রাজের সঙ্গে একটি বাগানে দেখা করে। রাজ, কালকে আমার বাবা তোমাকে বাড়িতে ডেকেছে। তোমাকে আমার বাড়িতে গিয়ে বিয়ের কথা বলতে হবে, কিন্তু সাবধানে, ওখানে আমার বাকি 4 বোনও থাকবে। ওরা যদি তোমাকে কোনো উল্টোপাল্টা প্রশ্ন করে, তাহলে কিন্তু তুমি কোনো উত্তর দেবে না, ঠিক আছে? না না, আমি শুধু তোমার বাবার প্রশ্নেরই উত্তর দেবো। আর তোমার বাকি 4 বোন আমাকে কি বলো সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। না না, তোমাদের ছেলেদের মন আমার একদম বিশ্বাস নেই। আমার বাকি 4 সুন্দরী বোনকে দেখে তোমার যদি পছন্দ হয়ে যায়, সেই জন্য আমি একটু ভয় পাচ্ছি। কারণ ছেলেদের স্বভাব কখন যে খারাপ হয়ে যায় কেউ বুঝতেই পারে না। ছি রত্না, তুমি আমাকে এরকম ভাবলে? আমি অনেক হ্যান্ডসাম, আর আমার জন্য অনেক মেয়েরাই পাগল, আর আমি সেই সবার মধ্যে থেকেই তোমাকে বেছে নিয়েছি। এবার তোমার বাকি 4 সুন্দরী বোন যদি ভুল করে আমাকে পছন্দ করে ফেলে, তখন কি হবে? সবসময় শুধু ছেলেদের দোষ দিতে নেই। এখন এসব কথা বলে নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে কোনো লাভ নেই। আমি এখন আসলাম, তুমি সময় মতো কালকে আমাদের বাড়িতে চলে এসো, তাহলেই হবে, কেমন? এই বলে রত্না সেখান থেকে বাড়িতে ফিরে যায়। পরের দিন সন্ধ্যাবেলা রাজ ভালো করে তৈরি হয়ে রত্নার বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রাজকে দেখতে এতটাই সুন্দর ছিল যে সে ঘরে ঢোকা মাত্রই সারা ঘর আলো হয়ে ওঠে। সমীর বাবু প্রথম দেখাতেই বড় মেয়ের জন্য রাজকে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর সেই সাথে রত্না ছাড়া তার বাকি 4 সুন্দরী বোনও রাজের উপর থেকে নজর সরাতে পারে না। রাজদাকে কি হ্যান্ডসাম দেখতে! রত্নাদির জায়গায় যদি আমার সঙ্গে রাজের বিয়ে হতো তাহলে কত ভালো হতো। মনে হচ্ছে এখনই রাজকে পটিয়ে নিই আর রত্নাদিকে মহারানী থেকে চাকরানি করে দেই। রাজদা আমার এই বড় দিদির মধ্যে কি দেখলো কি জানি, আমাকে রত্নাদির থেকে অনেক সুন্দর দেখতে। আমি দিদির থেকে অনেক লম্বা, তাই আমার মনে হয় রাজদার সঙ্গে আমার জুটিটাই সেরা হবে। একইভাবে প্রিয়দর্শিনী এবং সুদর্শনাও মনে মনে রাজকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতে থাকে। বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি চাইছি পরের মাসের মধ্যেই তোমার সাথে রত্নার বিয়েটা হয়ে যাক। আর একবার তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি আমার বাকি 4 মেয়ের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ কাকু, আমার কোনো অসুবিধা নেই। আর পরের মাসের মধ্যে আমাদের ফাইনাল সেমিস্টার এক্সামও শেষ হয়ে যাবে, সুতরাং আমি বিয়ের জন্য সমস্ত প্রিপারেশন করে নেব। রাজের এই কথাতে রত্না রাজি হলেও তার বাকি 4 বোনের ভীষণ আপত্তি থাকে। না না বাবা, এত তাড়াতাড়ি দিদিকে বিয়ে দিয়ে দিলে কি করে হবে? একটা মেয়ের বিয়ে মানে অনেক টাকা পয়সা খরচা হওয়ার ব্যাপার।
আর আমাদের সেরকম তো কোনো সেভিংস নেই। সুতরাং তুমি বিয়ের ডেটটা 2-3 মাস পরে ফিক্স করো, ততদিনে আমরা এদিকে একটু নিজেদেরকে গুছিয়ে নিতে পারবো। হ্যাঁ বাবা, রিয়াদি ঠিক কথাই বলেছে। আর পরের মাসে আমার একটা চাকরির পরীক্ষা আছে, তাই দিদির বিয়েটা তাড়াতাড়ি হলে আমি ভালো করে দিদির বিয়েতে মজা করতে পারবো না। তাই দিদি আর রাজদার বিয়েটা পোস্টপোন করতে হবে। হ্যাঁ ভাবি, প্লিজ তুমি রত্না দিদিকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিও না, কারণ রাজদার যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে আমরা বাকি 4 বোন কি করব? মানে সরি, আমি বলতে চাইছি যে রাজদার সঙ্গে যদি রত্নাদির এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় তাহলে আমাদের মন খারাপ করবে, আর আমরা তো ভালো করে আনন্দও করতে পারবো না। রত্না তার 4 বোনের কথা কিছুতেই সহ্য করতে পারে না। আহারে, আমার 4 বোন যেন আমার বিয়ে হয়ে যাচ্ছে বলে কষ্টে একেবারে মরে যাচ্ছে। এসব আদিক্ষেতা পীড়িত একদম আমার পছন্দ নয়। তোদের যখন পরের মাসে আমার বিয়ে হচ্ছে বলে এতই সমস্যা, তাহলে আমার বিয়েতে তোদের আনন্দ করতে হবে না। কিন্তু বাবা যখন একবার বলেই দিয়েছে রাজের সঙ্গে আমার পরের মাসে বিয়ে হবে, তার মানে পরের মাসেই আমার বিয়ে হবে। এভাবেই রত্না অনেক জোরাজোরি করে পরের মাসে রাজের সঙ্গে তার বিয়েটা ঠিক করে ফেলে। রত্নার বাকি 4 সুন্দরী বোন এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না, কিন্তু তবুও তারা সেই মুহূর্তে কিছু করতে পারে না। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রিয়া লুকিয়ে লুকিয়ে রত্নার ফোন থেকে রাজের ফোন নাম্বার চুরি করে এবং সে রাজকে ফোন করে। রাজদা, আমি রত্নাদির বোন রিয়া বলছি। দিদি তোমার জন্য একটা খুব সুন্দর ঘড়ি কিনেছে, কিন্তু বিয়ের শপিং করতে ব্যস্ত বলে আমাকে বলেছে তোমার কাছে গিয়ে ঘড়িটা দিয়ে আসতে। তাই আমি কি তোমার সঙ্গে একটু দেখা করতে পারি? নিশ্চয়ই, কেন দেখা করতে পারবো না? আমি এখন একটু কাজে ব্যস্ত আছি। তুমি আমার অফিসের পর ইন্টারেস্টিং রেস্টুরেন্টে চলে এসো, সেখানে তোমার সাথে আমি দেখা করব। রাজের কথা শুনি রিয়া ভীষণ পরিমাণে খুশি হয়। রিয়া সুন্দর করে সেজে গুজে হাতে একটা ছেলেদের ঘড়ি নিয়ে রাজের সঙ্গে দেখা করতে চলে যায়। রিয়া ইচ্ছা করে রাজের সঙ্গে দেখা করার জন্য এরকম মিথ্যা জালের সৃষ্টি করে। রাজ যখন রিয়ার সঙ্গে দেখা করতে আসে তখন রিয়া তার সঙ্গে অনেক গল্প করা শুরু করে দেয়। রিয়া, আমার দেরি হয়ে যাচ্ছে, তাই তুমি যদি তোমার দিদির গিফটটা আমাকে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আমাকে গিফটটা দাও, এবার কিন্তু আমাকে বাড়ি যেতে হবে। রিয়া তাড়াতাড়ি করে একটা বাক্স থেকে খুব সুন্দর দামি ঘড়ি বের করে। রাজ না চাইতেও রিয়া তাকে নিজের হাতে সেই ঘড়িটা পরিয়ে দেয়, আর সেই দৃশ্যের ফটো তুলে নেয় রিয়ার বোন কমলা। কমলা তার বান্ধবীদের সঙ্গে সেই রেস্টুরেন্টে খাবার খেতে আসে, আর সেখানে রাজ এবং রিয়াকে একসঙ্গে দেখে সে ভীষণ পরিমাণে অবাক হয়। কমলা বুঝে যায় এটা নিশ্চয়ই রিয়ার কোনো একটা চাল, তাই সে ফটো তুলে নিয়ে সব ফটো রত্নাকে দেখায়। রিয়া বাড়ি ফিরে আসলে রত্না তার সঙ্গে ঝগড়া করে তার মুন্ডু ছেদ করে। তোর এত বড় সাহস, তুই আমার বরকে নিজের হাতে ঘড়ি পরিয়ে দিচ্ছিস, আর তুই ওকে কি বলেছিস যে আমি ওর জন্য ঘড়ি কিনে রেখেছি? তোর চুলকানি তো কম নয় রিয়া, আমার বরকে ফাঁসিয়ে নিজের বর করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? বেশ করেছি, তোর এত ভালো হ্যান্ডসাম ছেলের সঙ্গে বিয়ে হয়ে যাবে সেটা আমি মেনে নিতে পারবো না। সুতরাং আমিও দেখব যে তুই কি করে রাজকে বিয়ে করতে পারিস। এভাবে কমলার কারণে রিয়ার পাতা কেটে যাওয়ার পর কমলা রাজকে ইমপ্রেস করতে শুরু করে। একদিন রাজ তাদের বাড়িতে আসলে কমলা ভীষণ মডার্ন এবং ছোট জামা পরে সারা বাড়িতে ঘুরে বেড়ায়। রাজ যেহেতু একজন ছেলে, সুতরাং তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সে কমলার দিকে আকৃষ্ট হয়। যেই না রাজ কমলার দিকে তাকায় অমনি কমলা তাকে দেখে চোখ মারে, আর এই দৃশ্য আবার রিয়ার চোখে পড়ে যায়। ওই দেখ রত্নাদি, কমলা তোর হবু বরকে চোখ মেরেছে। তুই সেদিনকে মাত্র ঘড়ি পরানোর জন্য আমাকে অনেক কথা শুনিয়েছিস, আর আজকে কমলা যখন রাজকে চোখ মারলো তখন তো কিছু হলো না। না দিদি, বিশ্বাস কর, আমি চোখ মারিনি। আসলে সকাল থেকেই আমার একটা চোখে খুব সমস্যা হচ্ছে। তুই তো জানিস আমি চশমা পরি, আর আজকে আমি চশমা ছেড়ে ঘুরে বেড়াচ্ছি বলে আমার চোখে একটু সমস্যা হচ্ছে রে দিদি। চুপ কর কমলা, তুইও তো দেখছি কম না। তোর চোখে না গায়ের সমস্যা হচ্ছে সেটা ভালো করে আমি বুঝতে পারছি। যখন থেকে রাজ আসবে শুনেছিস তখন থেকে তুই এরকম ছোট ছোট জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছিস। তোদের জ্বালাই দেখছি আমি ভালো করে বিয়েটাই করতে পারবো না। রত্নার এমন কথা শুনে কমলা ভীষণ লজ্জা পায়, তাই সে নিজের ঘরে ঢুকে যায়। রত্না তখন রাজের জন্য মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে নিয়ে আসে। সুদর্শনা এবং প্রিয়দর্শনী তখন বায়না করে যে তারা নিজের হাতে তাদের জামাইবাবুকে খাইয়ে দেবে। জামাইবাবু, আজকে আমি তোমাকে নিজের হাতে বিরিয়ানি খাইয়ে দেব। তোমার কোনো সমস্যা নেই তো? কারণ আমাদের বাড়ির নিয়ম হবু জামাইবাবুকে তার শালীরা নিজের হাতে খাবার খাইয়ে দেয়।
না জামাই বাবু, আমি তোমাকে খাবার খাওয়াবো, কারণ রিয়াদি, কমলাদি, সুদর্শনাদি সবাই তোমাকে লাইন মারার সুযোগ পেয়েছে, কিন্তু একবারও আমি তোমার উপর ঝাড়ি মারার সুযোগ পাইনি। না প্রিয়দর্শিনী, রাজদাকে আমি নিজের হাতে খাবার খাইয়ে দেব, তুই যা এখান থেকে। এভাবেই রাজকে নিয়ে সব বোনেদের মধ্যে ঝগড়া একেবারে তুমুলে ওঠে। আমি আর সহ্য করতে পারছি না এসব। সুদর্শনা, প্রিয়দর্শিনী, আমাদের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই যে জামাইবাবুকে নিজের হাতেই খাইয়ে দিতে হবে। আমি সবই বুঝতে পারছি, তোরা এখন রাজকে বিয়ে করতে চাইছিস, তাই তো? কিন্তু আমি সেটা হতে দেব না। আর রাজ, তুমি হা করে ক্যাবলার মতো তাকিয়ে আছো কেন? যাও, এক্ষুনি নিজের বাড়ি যাও, কারণ আমার 4 বোন তোমার গায়ে ঝাঁপ দিয়ে পড়বে। রাজ রত্নার কথা শুনে তখনই নিজের বাড়িতে ফিরে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। সেদিন রত্নার 4 বোন রত্নার উপর হিংসা করে তারাও বিয়ের কনে সেজে বসে থাকে। আর তারা নিজেরা ঠিক করে যে রাজকে আজকে তারা সবাই মিলে বিয়ে করবে, কারণ রত্নার সঙ্গে যদি রাজের বিয়ে হয় তাহলে তার বাকি 4 বোন কষ্টেই মারা যাবে। তবে রত্না নিজের স্বামীকে তার বাকি 4 বোনের সঙ্গে কিছুতেই ভাগ করতে রাজি ছিল না। অন্যদিকে বিয়ে বাড়িতে তাদের 5 বোনকে বিয়ের সাজে দেখে সকলেই ভীষণ পরিমাণে অবাক হয়। কিছুক্ষণের মধ্যে রাজ ও বর সেজে বিয়ে করতে চলে আসে। এ কি, আমার বিয়েতে 5টা বউ কেন? আমি আজকে 5 জনকে বিয়ে করবো নাকি? হাই হাই হাই, এ কি কাণ্ড! চুপ করো, তোমারও চুলকানি কম নয়। 5 বোনকে একসঙ্গে বিয়ে করবে তাই মনে একেবারে লাড্ডু ফুটছে, কিন্তু আমি এই লাড্ডু বেশিক্ষণ ফুটতে দেব না, তাই তাড়াতাড়ি আমাকে বিয়েটা করো। না রাজ, তুমি প্লিজ আমাকে বিয়ে করো, কারণ আমি তোমাকে অনেক সুখে রাখবো। না রাজ, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই আজকে আমি তোমাকে বিয়ে করব। তাতে যদি আমার বাকি 4 বোনকে কেলিয়ে এদের চুল ছিঁড়ে দিতে হয় তাহলেও আমি রাজি। তবে রে কমলা, তুই আমাদেরকে মেরে আমাদের চুল ছিঁড়ে দিবি? তার আগে আমি তোকে কেলিয়ে তোর লম্বা হাইট বেটে করে দেব, তারা। এভাবেই রাজকে বিয়ে করার জন্য তাদের 5 বোনের মধ্যে এক বিশাল মারপিট শুরু হয়। এক বোন আরেক বোনের চুল ছেড়ে আবার আরেক বোন অন্য বোনের মাথায় ছাটি মারে। সমীর বাবু চাইতেও এই মারপিট থামাতে পারে না। এমন পরিস্থিতিতে রাজ বলে, আমার খুব ভুল হয়ে গেছে রত্না, আমি তোমাদের 5 পাগলি বোনের মধ্যে কাউকে বিয়ে করব না, কারণ এই বাড়ির যদি আমি একটা বোনকেও বিয়ে করি তাহলে বাকি 4 বোন এমনিতেই আমার ঘাড়ে চেপে বসবে, সুতরাং আমি কাউকে বিয়ে করতে পারবো না। আর রত্না, আমি তোমাকে ভুল বলেছিলাম যে আমি অনেক বড় লোকের ছেলে। বিশ্বাস করো, আমার বাবা স্টেশনে কুলির কাজ করে, তাই তোমরা 5 বোন মিলে যদি আমার ঘাড়ে চেপে যাও তাহলে আমি খুবই বিপদে পড়বো। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বিয়ে করে আমি তোমাদের ঘাড়ে চাপবো, কিন্তু এখন তো উল্টো হয়ে যাচ্ছে, তাই আমার দ্বারা তোমাকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। এই বলে রাজ বিয়ের মণ্ডপ ছেড়ে পোপো করে ধাওয়া হয়ে যায়। ফলে 5 বোনের আর এক বরের সঙ্গে বিয়ে হওয়ার স্বপ্ন পূরণ হয় না। রত্না এসব দেখে একেবারে চুপ করে থাকে, কারণ রত্নাও এখন রাজের মতো গরিব ছেলেকে বিয়ে করতে চায় না। শেষ পর্যন্ত সমীর বাবু তার 5 মেয়ের জন্য 5টা ছেলে দেখে তাদের বিয়ে দেয়। বিয়ের পর তারা 5 বোন হাসি খুশি বসবাস করতে থাকে। মালতী, আজকে তো আমার ছুটি, আর আমি তো আজকে সকাল থেকেই বাড়িতে থাকবো, আর আজকে আমাদের ছেলেরও তো স্কুল ছুটি, তাই তুমি সকালের খাবারে বেশ ভালো কিছু রান্না করো। অনেকদিনই তো হলো বেশ গরম গরম লুচি আর আলুর দম খাইনি, তাই তুমি যদি লুচি আর আলুর দম রান্না করো আর তার সাথে যদি একটা গরম গরম ডিমের অমলেট থাকে তাহলে কিন্তু কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন পেপার পড়ো, আর এই নাও তোমার চা। এখন আরাম করে বসে চা খাও, আমি এক্ষুনি তোমাকে সকালের খাবার তৈরি করে এনে দিচ্ছি। আর বাবু এখনো ঘুম থেকে ওঠেনি, আগে ওকে ঘুম থেকে তুলে দিই। এই বলে মালতী ঘরে গিয়ে বাবুকে ঘুম থেকে তুলে দেয় এবং তার দাঁত মাজিয়ে পরিষ্কার করে বাবার কাছে পাঠায়। সকালবেলা সব কাজ হয়ে গেলে সকালের খাবার তৈরি করবে বলে সে রান্নাঘরে যায়। মালতী ভালো করে বেশি বেশি পরিমাণে ময়দা মাখে আর তার সাথে অনেকগুলো আলু কেটে আলুর দম রান্না করে ফেলে। তারা বাড়িতে মাত্র 3 জন থাকে, কিন্তু মালতী সেদিন সকালবেলার খাবার হিসেবে প্রায় 10 জনের মতো লুচি এবং আলুর দম রান্না করে আর 10টা ডিমের অমলেট করে। আমার বর আমার ছেলে লুচি আলুর দম খেতে খুব পছন্দ করে, তাই আমি চাই না ওদের খাবার কম পড়ুক। সেই কারণে আমি বেশি বেশি করে সকালের খাবারটা রান্না করেছি। এত খাবার দেখলে পরম খুবই খুশি হবে। এই বলে মালতীর সব খাবার নিয়ে টেবিলে চলে যায়। পরম এবং বাবু লুচি আলুর দম খেতে আসলে এরকম বেশি পরিমাণে লুচি এবং আলুর দম দেখে পরম প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে তার বউকে বকাবকি করতে শুরু করে। তুমি শুধুমাত্র আমাদের 3 জনের জন্য এরকম 100টা লুচি আর 5 কেজি আলুর দম বানিয়ে ফেলেছো? আমরা কি হাগুড়ে নাকি, হ্যাঁ, যে সকালবেলা এত খাবার খাবো? তোমার তো দেখছি কোনো বুদ্ধিই নেই, কেননা তুমি তো 1 মাসের সকালের খাবার একদিনই বানিয়ে ফেলেছো। কোথায় 1 মাসের সকালবেলার খাবার রান্না করলাম? মাত্র 100টা লুচি, 5 কেজি আলুর দম আর 10টা ডিমের অমলেট। যদি সকালবেলা একটুখানি খেতেই না পারো
তাহলে আর কি হলো বলো? কতদিন পর তিনজনে একসঙ্গে বাড়িতে বসে জলখাবার খাবো, তাই তো এই খাবারগুলো আমি বানালাম। তুমি তো দেখছি অন্ন ধ্বংস ছাড়া আর কোনো কিছুই করতে পারো না। এত বেশি বেশি খাবার রান্না করার কোনো প্রয়োজন ছিল না। এই বলে পরম এবং বাবু নিজেদের সাধ্যমতো লুচি, আলুর দম ও ডিমের অমলেট খেতে শুরু করে। কিছুক্ষণ পর লুচি খেয়ে তারা হাঁপিয়ে গেলেও মালতী সেই লুচি, আলুর দম এবং ডিমের অমলেট খায়। কিন্তু তিনজন মিলে সেই খাবার খেয়েও সেই খাবার শেষ হতে চায় না। ফলে মালতী খুবই চিন্তায় পড়ে। এত লুচি আলুদম খেতে খেতে তো আমরা হাঁপিয়ে যাচ্ছি মালতী। তুমি তো বলেছিলে সমস্ত লুচি তরকারি আমরা তিনজন মিলে খেয়ে নিতে পারবো। কই কই দেখছো তো, খাবার তো শেষই হচ্ছে না। এত লুচি তরকারি ডিমের অমলেট তুমি তোমার মাথায় করে নিয়ে বসে থাকো, আমরা গেলাম। এই বলে পরম বাবুকে নিয়ে ঘরে চলে যায়। মালতী বুঝে উঠতে পারে না যে এত লুচি, আলুর দম এবং ডিমের অমলেট সে কি করবে। আর সেদিন মালতীর কাজের দিদি ঝুম্পাও ছুটিতে থাকে, তাই সে এত খাবার কাকে দেবে বুঝে উঠতে পারে না। মালতী সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সে আবার সকালের খাবার রান্না করার জন্য রান্নাঘরে যায়। কিন্তু সেদিনকেও সে বেশি বেশি পরিমাণে খাবার রান্না করে ফেলে। ইস, একটু পরে পরম অফিসে চলে যাবে আর বাবু স্কুলে যাবে, কিন্তু আমি তবুও ওদের জন্য বেশি পরিমাণে স্যান্ডউইচ রান্না করে ফেলেছি। আমি যে কেন রান্নার মাপ বুঝতে পারি না আমি জানি না। এবার আমি কি করব? কারণ পরম যদি দেখতে পাই আমি 50টা স্যান্ডউইচ বানিয়েছি, তাহলে আমাকে খুব বকাবকি করবে। সেই সময় ঝুম্পা মালতীর বাড়িতে কাজ করতে আসে, আর তখনই মালতীর মাথায় একটা বুদ্ধি খেলে ওঠে। এই গরিব ঝুম্পা লোকের বাড়িতে খেটে খায়, আর এর আবার 2-3খানা বাচ্চা আছে। ঝুম্পাকে বরঞ্চ আগের দিনে লুচি, আলুর দম আর ডিমের অমলেট দিয়ে দিই, আর আজকে যে স্যান্ডউইচগুলো বেশি হয়েছে সেগুলো আবার বাসি করে ওকে কালকে দিয়ে দেব। ঝুম্পার সমস্ত কাজ হয়ে গেলে সে মালতীর কাছে আসে, আর মালতী তখন তাকে টিফিন বক্সে বেশি বেশি করে লুচি, আলুর দম এবং ডিমের অমলেট ভরে দেয়। সেই খাবারগুলো মাইক্রো ওভেনে গরম করার ফলে ঝুম্পা বুঝতে পারে না যে প্রত্যেকটা খাবার বাসি ছিল। এই নে ঝুম্পা, আজকে সকালে আমি লুচি, আলুর দম আর ডিমের অমলেট রান্না করেছি। সবকটা খাবার বেশি হয়েছে বলে টিফিন বাক্সে প্যাক করে তোকে দিয়ে দিলাম। তুই বাড়িতে নিয়ে গিয়ে তোর পরিবারের সঙ্গে মিলেমিশে খাবি, কেমন? কিন্তু মালকিন, এ তো অনেক লুচি আর আলুর দম, আর তার সাথে প্রায় 6টা ডিমের অমলেট। এত খাবার আপনি আমাকে দিয়ে দিলেন? এই খাবারগুলো বাসি নয় তো মালকিন? কি, তুই কি করে ভাবতে পারলি যে আমি তোকে বাসি খাবার দেব? আসলে কোনোদিনও এত খাবার চোখে দেখিসনি তো, তাই ভাবছিস যে আমি তোকে বাসি খাবার খাওয়াচ্ছি। চুপচাপ টিফিন বাক্স নিয়ে বাড়িতে চলে যা আর খেয়ে নিবি। মালতীর এমন কথা শুনে ঝুম্পার আর সন্দেহ হয় না, তাই সে খুশি মনে সেই খাবার নিয়ে বাড়িতে চলে যায়। মালতী তার স্বামী রতন এবং ছেলেকে নিয়ে খাবার খেতে বসলে টিফিন বাক্স খোলা মাত্রই লুচি, আলুর দম আর ডিমের অমলেট থেকে একটা পচা গন্ধ বেরোতে থাকে। ফলে সকলে মিলে নাকে হাত চাপা দেয়। ইস ঝুম্পা, এসব খাবার থেকে তো একেবারে পচা গন্ধ বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে তোমার মালকিন তোমাকে বাসি পচা খাবার ধরিয়ে দিয়েছে। কালকে ওনাকে গিয়ে বলবে এরকম বাসি পচা খাবার তোমাকে আর না দেয়। না না, তুমি ভুল ভাবছো। আমার মালকিন কখনো আমাকে বাসি খাবার দিতেই পারে না। এই লুচি, আলুর দম আর ডিম আজকে সকালেই রান্না হয়েছে, কিন্তু মালকিন হয়তো বুঝতে পারেনি যে গরমের মধ্যে খাবারগুলোতে গন্ধ হয়ে গেছে। ভাগ্যিস আমাদের ছেলে মেয়ে খাওয়ার আগে আমরা বুঝতে পেরেছি যে এগুলো নষ্ট হয়ে গেছে, না হলে কি হতো বলো তো? হ্যাঁ, ঠিক কথাই বলেছো। কারণ একই আমাদের অভাবের সংসার, তার উপর বাসি খাবার খেয়ে ডাক্তারবাবুর কাছে দৌড়াতে হতো, আর সেখানে আমাদের কানি কানি টাকা খরচ হতো। ঝুম্পা সেই বাসি পচা লুচি, আলুর দম এবং ডিমের অমলেট সব ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালবেলা ঝুম্পা মালতীর বাড়িতে কাজে যেতে না যেতেই মালতী তাকে আবার আগের দিনের বাসি পচা স্যান্ডউইচ টিফিন বাক্সে প্যাক করে দিয়ে দেয়। কিন্তু ঝুম্পা কিছুতেই সেই খাবার নিতে চায় না। তোকে কি বলবো ঝুম্পা, আমার ছেলেটা ভীষণ দুষ্টু হয়েছে। এই কিছুক্ষণ আগে সকালবেলা নিজের 10-12টা বন্ধুকে নিয়ে বাড়িতে হাজির হয়েছিল, আর আমাকে আবদার করেছে যে চিকেন স্যান্ডউইচ বানাতে হবে। কিন্তু আমাদের বাড়িতে কেউ চিকেন স্যান্ডউইচ খাই না আমরা, তাই আমি ওদের মতো করে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিলাম। কিন্তু সব বাচ্চাগুলো এত বদমাইশ যে একটাও স্যান্ডউইচ খেলো না, তাই আমি স্যান্ডউইচগুলো টিফিন বক্সে ভরে দিয়েছি। নে, এগুলো তুই নিয়ে চলে যা। না মালকিন, আমি আর স্যান্ডউইচ নিয়ে যাব না, কারণ কালকে আপনি আমাকে যে লুচি আর আলুর দম ডিমের অমলেট দিয়েছিলেন ওগুলো থেকে একেবারে বাসি পচা গন্ধ বেরিয়েছিল। তাই আমি আজকে আর কোনো খাবার নেব না, কারণ আমার মনে হচ্ছে এই স্যান্ডউইচগুলো সবকটাই বাসি। তুই দেখছি খাবার দেখে বুঝতে পারিস না যে কোনটা বাসি আর কোনটা টাটকা। তুই যদি বাড়িতে গিয়ে লুচি, আলুর দম ডিমের অমলেটের টিফিন বাক্সটা ফেলে রাখিস তাহলে সেগুলো থেকে তো গন্ধ ছাড়বেই। তুই নিশ্চিন্ত মনে এই স্যান্ডউইচগুলো নিয়ে যা, এগুলো সবকটা খুব ভালো, আর বাড়িতে গিয়েই খেয়ে নিবি। কিন্তু সত্যি কথা বলছেন তো? স্যান্ডউইচগুলো টাটকা? যদি টাটকা হয় তাহলে দিন।
এই বলে ঝুম্পা বাসি পচা স্যান্ডউইচ ভর্তি টিফিন বাক্স নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। আর সে যখন বাড়িতে যাবে সেই সময় মালতী বলে, টিফিন বাক্সটা কালকে মনে করে নিয়ে আসিস, কিন্তু কালকে আরো ভালো ভালো খাবার দেব। আর এই টিফিন বাক্সটাতে আমি তোর নাম লিখে রেখে দিয়েছি, তাই তুই ভুলেও কিন্তু এই টিফিন বাক্সটা বাড়িতে ফেলে আসিস না। ঝুম্পা যখন স্যান্ডউইচ নিয়ে বাড়িতে যায় তখন সেই স্যান্ডউইচ থেকেও আবার বাসি পচা গন্ধ বেরিয়ে আসে। এর ফলে রতন এবং ঝুম্পা মালতীর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তোমার মালকিন আজকেও আবার বাসি খাবার আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ঝুম্পা, তোমার তো দেখছি লোভ কম নয়, তুমিও তো প্রত্যেকদিন বাসি পচা খাবার নিয়ে চলে আসছো। আমরা গরিব হতে পারি, তাই আমরা কম খেলেও টাটকা খাবার খাই। তাই তোমার মালকিনকে কালকে বলে দেবে এরকম পচা খাবার যেন আর কোনোদিনও তোমাকে না দেয়। অসভ্য মহিলা কোথাকার। নিজের স্বামীর মুখে এমন কথা শুনে ঝুম্পাও তার মালকিনের উপর খুবই রেগে থাকে। অন্যদিকে মালতী এভাবে প্রত্যেকদিন সকালবেলা খাবারের পরিমাণ বুঝতে না পেরে বেশি বেশি করে খাবার মালতীর টিফিন বক্সে প্যাক করে রাখে। কিন্তু পরম অফিসে চলে যাওয়ায় সে তার বউয়ের এরকম কাণ্ড কারখানা সম্বন্ধে অবগত হতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু ঝুম্পা আর বাসি খাবার কিছুতেই নিতে চায় না। একদিন মালতী সকলের জন্য চিকেন বার্গার রান্না করে, আর বেঁচে যাওয়া বার্গারগুলো 3 দিন পর সকালবেলায় বের করে মাইক্রো ওভেনে গরম করতে থাকে। ইস, কতগুলো বার্গার নষ্ট হয়ে গেল, কিন্তু আমি এই বার্গারগুলো গরম করে ঝুম্পাকে চালিয়ে দেব। ও মূর্খ তো, ও বুঝতেই পারবে না যে এই বার্গারগুলো বাসি হয়ে গেছে, কারণ ওরা তো বাপের জন্মেও বার্গার খায়নি কখনো। এই বলে মালতী মাইক্রো ওভেনে সবকটা বার্গার গরম করছে। এমন সময় ঝুম্পা রান্নাঘরে চলে আসে। আজকে আমি ব্রেকফাস্টে সবার জন্য চিকেন সালামি বার্গার রান্না করেছি। আমি জানি তুই তোর বাবার জন্মে এরকম বার্গারের নাম শুনিসনি, আর তোদের বাচ্চাটা তো এই বার্গার চোখেও দেখেনি, তাই তুই আজকেই 5টা বার্গার নিয়ে যা। আমার সাথে একদম ফালতু কথা বলবেন না, কারণ আমি ভালো করেই জানি যে এই বার্গারগুলো 3 দিনের বাসি। আর আমি গরিব অশিক্ষিত হলেও বার্গার কাকে বলে সেটা বুঝি, কারণ আমি 3 দিন আগে নিজের চোখে দেখেছি আপনি বার্গারগুলো বানাচ্ছিলেন। আর আপনি যদি আমাকে এভাবে বাসি খাবার খাওয়ান তাহলে কিন্তু আমি কাজ ছেড়ে দেব। ওরে বাবা, এই কাজের মাসির কি মুখ রে! সকালবেলা চিড়ে খেয়ে তো কাজ করতে আসিস, তাই তুই এই বার্গার খাওয়ার মর্ম কি করে বুঝবি? যা বেরো, তোকে এই বার্গার নিতে হবে না। ঝুম্পা মালতীর কথা শুনে খুবই রেগে যায়, তাই সে মালতীর সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে। এর ফলে মালতীও রেগে গিয়ে ঝুম্পাকে তাড়িয়ে দেয়। কিন্তু এই ঝামেলাঝাটির মাঝখানে মালতী ভুলে যায় যে মাইক্রো ওভেনে বাসি বার্গার সে গরম করতে দিয়েছে, তাই সে বার্গারগুলো না বের করে মাইক্রো ওভেন বন্ধ করে ঘরে চলে যায়। মালতী ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে প্রায় 3 ঘন্টা পর বাবু স্কুল থেকে বাড়িতে আসে, আর সে তার মাকে ডাকলে মালতী কোনো সাড়া শব্দ দেয় না। ও মা, আমার ভীষণ পরিমাণে খিদে পেয়েছে মা। তুমি জানো আমার সকাল 10টায় স্কুল ছুটি হয়ে যায়, কিন্তু তবুও তুমি এখানে ঘুমাচ্ছ। ও মা, আমায় খেতে দাও না মা। মালতী গভীরভাবে ঘুমিয়ে থাকায় বাবুর কথা তার কানে গিয়ে পৌঁছায় না। ফলে খিদের জ্বালায় বাবু রান্নাঘরে যায়, আর সে দেখে যে মাইক্রো ওভেনের মধ্যে বার্গার রাখা আছে। সে নিজের অজান্তেই সেই বাসি পচা বার্গার মাইক্রো ওভেন থেকে বের করে খেতে শুরু করে। পচা বার্গার খাওয়ার পর বাবুর পেটে ভীষণ পরিমাণে যন্ত্রণা শুরু হয়, আর সে বমি করতে শুরু করে। ও মা, আমার পেট খুব ব্যথা করছে মা, আমার ভীষণ বমি হচ্ছে। বাবুর এরকম তীব্র চিৎকার এবং কান্না শুনে মালতীর ঘুম ভেঙে যায়, আর সে রান্নাঘরে এসে দেখে যে বাবু ভীষণ পরিমাণে বমি করছে। বমি করতে করতে সে রান্নাঘরের মেঝেতে শুয়ে পড়েছে, আর বাবুর হাতে ছিল বাসি পচা আধ খাওয়া বার্গার। এমন সময় বাবুর এরকম অবস্থা দেখে মালতী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে কাঁদতে কাঁদতে নিজের স্বামীকে ফোন করে। পরম তখনই অফিসের সমস্ত কাজ ফেলে রেখে বাড়িতে চলে আসে। দেখো না পরম, আমার ছেলেটার কি হলো? আমি 3 দিন আগে বার্গার বানিয়েছিলাম, আর আজকে ঝুম্পাকে দেবো বলে মাইক্রো ওভেনে বার্গারগুলো রেখেছিলাম, কিন্তু ঝুম্পা নিতে চাইনি। আর আমার ছেলে এই বাসি বার্গারগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। কি, তুমি 3 দিনের বাসি বার্গার বাড়ির কাজের লোককে দিতে গিয়েছিলে, আর দেখলে তো এখন নিজের জালে নিজেই ফেসে গেছো। আমাদের ছেলে সেই বার্গার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পরম এবং মালতী দুজনে মিলে বাবুকে নিয়ে হসপিটালে যায়। ডাক্তারবাবু বাবুকে ফুড ইনজেকশন দিয়ে কোনো রকমে সুস্থ করে তোলে। ছেলে সুস্থ হয়ে যাওয়ার পর মালতী এবং পরম উপরওয়ালাকে অনেক ধন্যবাদ জানায়। আর মালতী নিজের মনে মনে তার ভুল বুঝতে পারে। সে তার বাড়ির কাজের মেয়ে এবং তার পরিবারকে বাসি খাবার খাওয়াতে গিয়ে তার নিজের পরিবারই এরকম বিপদের সম্মুখীন হয়। আমি আর কোনোদিনও সকালবেলা বেশি বেশি খাবার রান্না করব না, আর সেই খাবার বেঁচে থাকলে বাসি খাবার গরিব মানুষকে খাওয়াবো না, কারণ আমি আমার ভুলের শাস্তি পেয়ে গেছি। তারপর থেকে মালতী প্রত্যেকদিন সকালবেলা পরিমাণ মতো খাবার রান্না করে, আর সেই খাবারের থেকে কিছু অংশ তার কাজের মেয়ে ঝুম্পাকে দেয়।
সত্যি দিদি, আজকে এই ক্ষীর আর পাউরুটি দারুণ খেতে হয়েছে। আর আপনি যে প্রত্যেকদিন সকালবেলা পরিমাণ মতো টাটকা খাবার রান্না করছেন আর আমাকে খাওয়াচ্ছেন, সেই দেখে আমি খুব খুশি। তুই চিন্তা করিস না চম্পা, আমি তোকে আর সকালবেলার বাসি পচা খাবার খেতে দেব না। যা, তুই এই ক্ষীর আর পাউরুটি নিয়ে বাড়িতে যা, আর তোর পরিবারকেও খাওয়া। এই বলে মালতী টাটকা ক্ষীর এবং পাউরুটি টিফিন বাক্সে প্যাক করে দেয় এবং ঝুম্পার হাতে দিয়ে দেয়। ঝুম্পা খুশি মনে সেই খাবার বাড়িতে নিয়ে গিয়ে তার পরিবারের সঙ্গে ভাগ করে বসে খায়। এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।